হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা মানে রায়ান মার্টিন এর প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4, এটা হচ্ছে দ্বিতীয় সময়টিক শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4। পেজ হচ্ছে 135। প্রথমতে শুরু করব। খুব ভালো কথা দেখো, প্রথম প্রশ্ন আছে 80 টাকার 15% ইকুয়াল টু কত? বলছে 80 টাকার মানে গুণ, এর গুণ 80 টাকার 15% ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখব 80 গুণন 15 নিচে 100। 80 গুণন 15 নিচে 100, শূন্য শূন্য কাটা যাবে, আর 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, সমান সমান 12 টাকা। তাহলে 80 টাকার 15% মানে হচ্ছে 12 টাকা। দেখো, অপশান এ দেওয়া আছে 15 টাকা, অপশান বি হচ্ছে 12 টাকা, অপশান সি 80 টাকা, আর অপশান ডি হচ্ছে কোনোটি না। তাহলে আমাদের হবে অপশান বি, মানে 12 টাকা। অ্যান্সার হবে বি। এবার দেখো 1-এর 2 নম্বর বলছে দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে, দুটো সংখ্যা দেওয়া আছে যাদের গসাগু হচ্ছে জেড হলে বলছে লসাগু কত? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আমরা একটু লিখে নিচ্ছি যে দুটি, এটা ফর্মুলা, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে এক্স ও ওয়াই, তাহলে আমরা লিখব হচ্ছে এক্স গুণন ওয়াই ইকুয়াল টু, আর গসাগু দেওয়া আছে জেড, তাহলে আমরা লিখব লসাগু গুণন জেড। তাহলে দুটি ফর্মুলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, ঠিক আছে, অথবা লসাগু গুণন গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। এখানে দুটি সংখ্যা হচ্ছে এক্স ও ওয়াই, আর দেওয়া আছে গসাগু জেড। আমাকে বের করতে হবে লসাগু কত। তাহলে আমরা লিখলাম এক্স গুণন ওয়াই ইকুয়াল টু লসাগু গুণন জেড। অতএব লসাগু ইকুয়াল টু লসাগু ইকুয়াল টু, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বাই জেড, এক্স ওয়াই বাই জেড। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। এ নম্বর অপশান এক্স ওয়াই জেড, বি হচ্ছে এক্স জেড বাই ওয়াই, সি হচ্ছে এক্স ওয়াই বাই জেড, আর ডি হচ্ছে ওয়াই জেড বাই এক্স। তাহলে এখানে সি নম্বর হবে, এখানে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এক্স ওয়াই বাই জেড। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে ফর্মুলা, যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে এর 3 নম্বর দেখো, প্রশ্ন আছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে এ নম্বর একান্তর কোণগুলি সমান হয়। এ নম্বর অপশান একান্তর কোণগুলি সমান হয়। বি নম্বর অপশান অনুরূপ কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হয়। সি নম্বর ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। আর ডি নম্বর প্রদত্ত সবকটি ঠিক, প্রদত্ত সবকটি ঠিক আছে, আমাকে দেখতে হবে। তাহলে আমরা দুটো সমান্তরাল সরলরেখা টানলাম, দুটো সমান্তরাল সরলরেখার নাম দিচ্ছি এ বি সি ডি। এখানে এ বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল।
এবার অপর একটা সরলরেখা ছেদ করলো, অপর একটা সরলরেখা ছেদ করবে অপর সরলরেখার নাম দিচ্ছি ইএফ। ইএফ সরলরেখা হচ্ছে এবি এবং সিডি সরলরেখে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করলো, জি আর এইচ বিন্দুতে ছেদ করলো। এবার দেখো এখানে একান্তর কোণ, এখানে একান্ত কোণ হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা লিখবো 1 নম্বর একান্তর কোণ, 1 নম্বর একান্ত কোণ কিন্তু সমান হবে, ঠিক আছে। এই কোণ একান্তর কোণ, আবার একান্তর কোণ দেখো আরও আছে দুটো সেট। এইবার এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ, এই দুটো একান্তর কোণ। তাহলে আমরা লিখবো একান্তর কোণ সমান একান্তর কোণগুলি, একান্তর কোণগুলি সমান, একান্তর কোণগুলি সমান হবে, ঠিক আছে। একান্তর কোণ সমান হবে, দেখো এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ, কিন্তু দুটা একটা ভেদক থাকবে, দুটা সরলরেখা সমান্তরাল একটা ভেদক, এই দুই পাশে এই কোণটাকে বলা হবে একান্তর কোণ। কমপ্লিট। আবার দেখো অনুরূপ কোণ, এখানে অনুরূপ কোণ বলতে দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই যে এটা হচ্ছে অনুরূপ কোণ, এটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এইদিকে দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা অনুরূপ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা অনুরূপ কোণ, এই যে এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। তা আমরা লিখবো যে অনুরূপ কোণ সবসময় সমান হবে। 2 নম্বর অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলি সমান, কোণগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান। আর দেখো ভেদকের একই পার্শ্বে মানে এই দুটো কোণ, এটা যে এই কোণের সঙ্গে যে এই কোণ, এই দুটো কোণ একই পাশে, দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ভেদকের একই পাশে এই পাশে আবার এই দুটা একই পাশে দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 3 নম্বর হচ্ছে ভেদকের একই পাশে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এখানে দেখো তিনটা অপশানই ঠিক। একটা হচ্ছে একান্তর কোণগুলি সমান, একান্তর কোণগুলি সমান হবে। বিন্যস্ত অনুরূপ কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হবে। সি নম্বর হচ্ছে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এখানেও ভেদকের একই পাশে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে প্রদত্ত সবকটি, এখানে আমাদের হবে প্রদত্ত সবকটি, তাহলে অ্যান্সার হবে ডি। এটা অ্যান্সার হবে ডি, প্রদত্ত সবকটি হবে ঠিক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-এর 1 নম্বর। দেখো এটা একটা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। অঙ্কটা খুব ভালো কথা। প্রশ্ন আছে যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 মানে 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। বলছে 5 হর্স পাওয়ার একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন মানে 7 হর্স পাওয়ার সম্পন্ন পাম্পের 63,000 লিটার, বলছে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে আমাকে কিন্তু সময় মানে ঘন্টা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আমাকে বের করতে হবে সময় মানে ঘন্টা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যেটা বের করবো সেটা সবসময় লাস্টে এই দিক ডান দিকে রাখবো। তাহলে আমরা প্রথমে লিখব সমস্যাটি হলো, ঠিক আছে। তাহলে এখানে কি কি আমরা পয়েন্ট করব? একটা হচ্ছে অশ্ব ক্ষমতা, তারপর হচ্ছে লিটার, আর হচ্ছে ঘন্টা। যেটা অ্যান্সার চাবে সেটা আমরা একদম ডান দিকে রাখবো। প্রথমে লিখছি অশ্ব ক্ষমতা, তারপর লিখছি লিটার,
তারপর হচ্ছে ঘন্টা, মানে সময় যেটা ঘন্টা, ঘন্টা, ঠিক আছে। যেটা বের করতে হবে সেটা আমরা একদম ডান দিকে রাখবো। প্রথম হচ্ছে 5 হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা হচ্ছে 5, আর লিটার হচ্ছে 36,000, আর ঘন্টা হচ্ছে 8। তাহলে তার মানে হচ্ছে 5 হর্স পাওয়ার পাম্প দিয়ে 36,000 লিটার জল তোলা যায় 8 ঘন্টায়, ঠিক আছে। এবার হচ্ছে 7 হর্স পাওয়ার, 63,000 লিটার। এখানে বলছে কত সময় লাগে, আমরা ধরে নিচ্ছি এক্স, ধরি সময় লাগে হচ্ছে এক্স ঘন্টা, আমরা ধরে নিলাম এক্স ঘন্টা সময় লাগে 63,000 লিটার জল শেষ করতে, এবং 7 হর্স পাওয়ার পাম্প দিয়ে, ঠিক আছে। তাহলে আমাকে টেস্ট করে দেখতে হবে যে অশ্ব ক্ষমতা ঘন্টার সঙ্গে কি সম্পর্ক আছে, সরল না ব্যস্ত। যখন মনে করো অশ্ব ক্ষমতা বাড়বে তখন ঘন্টাও বাড়বে, অশ্ব ক্ষমতা কমলে ঘন্টাও কমবে, সেক্ষেত্রে হচ্ছে সরল সম্পর্ক। কিন্তু দেখা যাচ্ছে অশ্ব ক্ষমতা বাড়লে ঘন্টা কমছে, অশ্ব ক্ষমতা করলে ঘন্টা বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, যেটা বিপরীত হবে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। আমরা একটু টেস্ট করে নিই। প্রথমে দেখো 5 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করা যায় 8 ঘন্টায়। এবার আমরা 1 হর্স পাওয়ার পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করব, তাহলে আমার সময় কিন্তু বেশি লাগবে। আমরা যদি ছোট মেশিন চালাই, ওই জলই যদি তুলি, তাহলে কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে। আর যদি বেশি হর্স পাওয়ার মেশিন চালাই, 36,000 লিটার জল তুলি, তাহলে আমাদের কিন্তু কম সময় লাগবে। তাহলে এখানে অশ্ব ক্ষমতা কমলে ঘন্টা বাড়বে, যখন লিটার কিন্তু আমরা স্থির রাখলাম, লিটার এখানে স্থির। তাহলে আমরা লিখব অশ্ব ক্ষমতা বাড়লে ঘন্টা কমবে, তাই অশ্ব ক্ষমতা ঘন্টার সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন লিটার স্থির, ঠিক আছে। তাহলে আমি আবার দেখাচ্ছি টেস্টিং, যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র দিয়ে 36,000 লিটার জল শেষ করা যায় 8 ঘন্টায়। এবার আমরা 1 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন যন্ত্র চালাবো, 36,000 লিটার জল তুলবো, তাহলে কিন্তু আমাদের সময় কিন্তু বেড়ে যাবে। এখানে অশ্ব ক্ষমতা কমলে কিন্তু সময় বাড়বে, আর অশ্ব ক্ষমতা বাড়লে কিন্তু সময় কমবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। এবার আমরা এটা টেস্ট করব, সরল না ব্যস্ত। দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করে 8 ঘন্টায়। এইবার 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্রতে হলে কিন্তু আমরা 1 লিটার জল তুলবো, তাহলে কিন্তু সময় কম লাগবে। তাহলে লিটার কমলে কিন্তু ঘন্টা কমবে, আর লিটার বাড়লে কিন্তু ঘন্টা বাড়বে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। আমরা লিখব লিটার বাড়লে ঘন্টা বাড়বে, তাই লিটার ঘন্টার সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন অশ্ব ক্ষমতা স্থির, তাহলে দেখো আবার দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করে 8 ঘন্টায়। এবার 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 1 লিটার জল তুলবে, তো নিশ্চয়ই সময় কম লাগবে। কোথায় 36,000 লিটার, কোথায় 1 লিটার। 1 লিটার তুলতে তো কোনো সময় লাগবে না, তার মানে লিটার কমলে ঘন্টা কমবে, আবার লিটার বাড়লে ঘন্টা বাড়বে যখন অশ্ব ক্ষমতা স্থির, ঠিক আছে।
তাহলে এবার আমরা লিখব 8/x ইকুয়াল টু, দেখো এটা ব্যস্ত সম্পর্ক, অশ্ব ক্ষমতা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হচ্ছে একের নিচে, ব্যস্ত সম্পর্ক হলে একের নিচে 5/7 ইন্টু এটা সরল সম্পর্ক মানে যা আছে তাই, তাহলে 36,000 আর তার নিচে হচ্ছে 63,000। আমরা একটু কাটাটি করে নিচ্ছি, শূন্যগুলো কেটে দিচ্ছি। 9 দিয়ে কাটলে 4 9 36, এটা হবে 4, এটা হবে 7। তাহলে এবার লিখছি 8/x, এবার এটা উল্টে যাবে, 7-এর নিচে 5 উল্টে গেল, 5-এর 7 উল্টা 7-এর 5 ইন্টু 4-এর 7, এই 7 কেটে গেল, 7 কেটে গেল। আমি এখানে লিখছি, তাহলে এখানে থাকলে হচ্ছে 8/x ইকুয়াল টু 4-এর নিচে 5, তাহলে 4-এর নিচে 5। এবার বজ্রগুণন করছি, 4x ইকুয়াল টু 40, অতএব x ইকুয়াল টু 40-এর নিচে 4 কাটলে হচ্ছে 10, তাহলে x ইকুয়াল টু 10। তাহলে আমরা x কি ধরছি, x ধরছি ঘন্টা। আমরা লিখব সময় লাগবে, অ্যান্সার লিখব সময় লাগবে ইকুয়াল টু 10 ঘন্টা, 10 ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সময় লাগবে কত, 10 ঘন্টা। তাহলে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে টেস্ট করবে। প্রথমে দেখো আমরা প্রথমে যখন অশ্ব ক্ষমতা টেস্ট করবো তখন অশ্ব ক্ষমতা আমরা কমায় দেবো। ঠিক এরকম দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করে 8 ঘন্টায়। এবার 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করবে, তাহলে কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে। অশ্ব ক্ষমতা মানে পাওয়ার কমায় দিলে কিন্তু এখানে সময় বেশি লাগবে, আবার পাওয়ার বেড়ে গেলে কিন্তু এখানে সময় কম লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আবার দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 36,000 লিটার জল শেষ করে 8 ঘন্টায়। এবার 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 1 লিটার জল শেষ করবে। যদি এখানে লিটার কমে তাহলে এখানে সময়ও কমবে, লিটার বাড়লে সময় বাড়বে, যেহেতু এখানে অশ্ব ক্ষমতা স্থির। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, এইভাবে টেস্ট করবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি চিনির জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? তবে চিনির ব্যবহার শতকরা কত কমাবে? চিনির দাম 20% বেড়ে গেছে, তার মানে আগে 100 টাকা দিয়ে যে পরিমাণে চিনি পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণে চিনির দাম হচ্ছে 120 টাকা। ঠিক আছে, কিন্তু কতখানি পাওয়া যেত সেটা আমরা জানি না, আমরা ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। তাহলে বর্তমানে ওই 1 অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা, যেহেতু চিনির দাম 20% বেড়ে গেছে। আমি একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখব চিনির দাম 20% বেড়ে গেছে, অর্থাৎ পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণ চিনির দাম ইকুয়াল টু 120 টাকা। একটু খুব ভালো দেখো, এখানে লিখছি যে চিনির দাম 20% বেড়ে গেছে, অর্থাৎ পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণ চিনির দাম 120 টাকা।
ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিচ্ছি ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিলাম যে আগে তুমি 100 টাকা দিয়ে 1 অংশ চিনি পেতে। এই বর্তমানে এই 1 অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। লিখব বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় ইকুয়াল টু 1 অংশ। তাহলে বর্তমানে তুমি যদি 1 অংশ চিনি নিতে যাও তাহলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। এবার বর্তমানে তুমি 100 টাকায় কতখানি চিনি পাবে? এখানে কিন্তু চিনির খরচটা, চিনির জন্য মাসিক খরচে অপরিবর্তিত রাখবে। আগেও যদি চিনির জন্য 100 টাকা খরচ করে থাকে, এখনও চিনির জন্য 100 টাকা খরচ করবে, কিন্তু চিনি তো আগের মতো সেই পরিমাণে পাবে না। ঠিক আছে, তাহলে বর্তমানে 100 টাকায় কতখানি চিনি পাওয়া যায়? লিখব যে অতএব বর্তমানে 1 টাকায় চিনি পাওয়া যায় 1-এর নিচে 120 অংশ। বর্তমানে 100 টাকায় চিনি পাওয়া যায়, তাহলে উপরে 100 নিচে 120, তাহলে হচ্ছে 5-এর 6 অংশ। 5-এর 6 অংশ। তাহলে এখন কিন্তু তুমি 100 টাকা দিয়ে 5-এর 6 অংশ চিনি পাবে, আর আগে তুমি 100 টাকা দিয়ে চিনি পেতে 1 অংশ। তাহলে এবার কিন্তু চিনির ব্যবহারটা তোমার কমে গেলে কিন্তু 1 কিন্তু 5-এর 6-এর থেকে বেশি কিন্তু। তাহলে তোমার চিনির ব্যবহারটা কত কমলো? তাহলে 1 মাইনাস 5-এর 6 লিখবো চিনির ব্যবহার কমে। লিখবো চিনির ব্যবহার কমে ইকুয়াল টু 1 মাইনাস 5-এর 6। 1 মাইনাস 5-এর 6 সমান সমান 6 লসাগু 6 মাইনাস 5 ইকুয়াল টু 1-এর 6 অংশ। তাহলে ব্যবহার কমে হচ্ছে 1-এর 6 অংশ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে 1 অংশে ব্যবহার কমে 1-এর 6 অংশ। বলছে শতকরা কত ব্যবহার কমে? তো লিখবো 1 অংশে ব্যবহার কমে 1-এর 6 অংশ। এখানে লিখবো 1 অংশে ব্যবহার কমে ইকুয়াল টু 1-এর 6 অংশ। 1-এর 6 অংশ। অতএব 100 অংশে মানে শতকরা ব্যবহার কত কমে? 100 অংশে ব্যবহার কমে, তাহলে 100 গুণন 1-এর 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে 50-এর নিচে 3 এত অংশ সমান সমান হচ্ছে 16.2%। তাহলে 16.2% তোমার ব্যবহারটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অঙ্কটা আগে বলছে চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে পূর্বে 100 টাকা দিয়ে যে পরিমাণে চিনি পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণে চিনির দাম হচ্ছে 120 টাকা। আমরা কিন্তু ধরে নিলাম যে পূর্বে 100 টাকা দিয়ে চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। এই 1 অংশ চিনি যদি তুমি বর্তমানে নিতে যাও তোমার কাছে দাম নেবে 120 টাকা। মানে বর্তমানে 120 টাকা চিনি পাওয়া যায় 1 অংশ। বর্তমানে 1 টাকায় কত পাওয়া যায় আর বর্তমানে 100 টাকায় কত পাওয়া যায়? সেটা হচ্ছে 5-এর 6 অংশ। আর আগে তুমি 100 টাকায় পেতে 1 অংশ, তাহলে তোমার ব্যবহারটা কিন্তু কমলো। ব্যবহার কমেছে 1 মাইনাস 5-এর 6 মানে 1-এর 6 অংশ। তাহলে 1 অংশে ব্যবহার কমে 1-এর 6 অংশ। 100 অংশে কত ব্যবহার কমে মানে শতকরা কত? তাহলে হচ্ছে 50-এর 3 অংশ, তার মানে 16.23%। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে 3 নম্বর প্রশ্ন আছে, এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত 4:3:2। বলছে এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত
4:3:2 বলছে ওই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে। তাহলে আমরা কিন্তু প্রথমে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা কতখানি আছে, দস্তা কতখানি আছে আর নিকেল কতখানি আছে সেটা কিন্তু বের করে নেব 54 কিগ্রা জার্মান সিলভারে। ঠিক আছে, বলছে আর কত কিগ্রা দস্তা মিশালে, কত কিগ্রা দস্তা মিশালে সেটা আমরা ধরে নেব, ধরি এক্স কিগ্রা দস্তা মিশানো হলো। বলছে সেই অনুপাত 6:5:3 হবে। তাহলে আমরা প্রথমে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা কতখানি আছে, দস্তা কতখানি আছে আর নিকেল কতখানি আছে সেটা কিন্তু প্রথমে বের করে নেব। দেখো আমি লিখছি, প্রথমে লিখছি তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল ইকুয়াল টু 4:3:2। এবার মোট জার্মান সিলভার, মোট জার্মান সিলভার মোট জার্মান সিলভার ইকুয়াল টু 54 কেজি, 54 কেজি। ঠিক আছে, মোট জার্মান সিলভার হচ্ছে 54 কেজি। অতএব তামা আছে ইকুয়াল টু, তাহলে 54 গুণন 4 আর তার নিচে অনুপাতের যোগফল মানে 9, মানে যেটা আমরা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব। আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল মানে ডিভাইডেড অনুপাতের যোগফল, 4 3 7 আর 2 9, নিচে হচ্ছে 9। তাহলে 6 তাহলে 4 6 24 কেজি। তাহলে তামা আছে 24 কেজি। অতএব দস্তা আছে ইকুয়াল টু 54 গুণন 3 আর তার নিচে 9 কাটলে 6, তাহলে 3 6 18 কেজি। অতএব নিকেল আছে ইকুয়াল টু 54 গুণন 2 তার নিচে হচ্ছে 9, তাহলে 12 কেজি। ঠিক আছে, তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা আছে 24 কেজি, দস্তা আছে 18 কেজি আর নিকেল আছে 12 কেজি। বলছে কত কিগ্রা দস্তা মিশালে, ধরি এক্স কিগ্রা দস্তা মিশানো হলো। তাহলে আমরা কিন্তু এক্স কিগ্রা দস্তা মিশালাম সেটা আমরা ধরে নিলাম। ধরি এক্স কিগ্রা দস্তা মিশানো হলো। তাহলে আগে দস্তা ছিল হচ্ছে 18 কিগ্রা মানে 18 কেজি। আমরা আরও এক্স কেজি মিশালাম, তাহলে দস্তার পরিমাণটা হলো কত, 18 প্লাস এক্স। আগে দস্তা ছিল 18 কেজি, এখন দস্তা মিশানো হলো এক্স কেজি, তাহলে দস্তার পরিমাণ, অতএব দস্তার পরিমাণ ইকুয়াল টু 18 প্লাস এক্স এত কিগ্রা। বলছে সেই অনুপাত হবে 6:5:3। আমরা কিন্তু প্রথম দুটো ধরবো, এখানেও আমরা কিন্তু প্রথম তামার দস্তা ধরা করব। শর্তানুসারে তাই লিখবো, শর্তানুসারে প্রথমটা আছে হচ্ছে 24, মানে 24-এর নিচে তামা বাই দস্তা মানে 18 প্লাস এক্স, আর এখানেও তাই 6-এর নিচে হচ্ছে 5। আমরা কিন্তু প্রথম দুটো অনুপাত ধরে করলাম, এখানেও আমরা প্রথম দুটা, এখানে দস্তা 18 প্লাস এক্স হয়ে গেছে কারণ এক্স কেজি দস্তা মিশানো হয়েছে, তাহলে 18 প্লাস এক্স দস্তা মানে তামা বাই দস্তা, এখানেও তামা বাই দস্তা। এবার আমরা বজ্র গুণন করব, ক্রস গুণন করব। তাহলে 6 18 108 প্লাস 6x আর 5 24 120, তাহলে 6x ইকুয়াল টু 120 মাইনাস 108, তাহলে 6x ইকুয়াল টু 12। অতএব x ইকুয়াল টু 12 নিচে 6 কাটলে হচ্ছে 2। তাহলে আমরা লিখব
যে 2 কেজি 10টা মিশানো হয়েছে, লিখব 2 কেজি 10টা মিশানো হয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 54 মধ্যে প্রথমে বের করে নিলাম যে কতখানি তামা আছে, কতখানি দস্তা আছে আর কতখানি নিকেল আছে। বার করার নিয়ম হচ্ছে 54 গুণন যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। মানে 54 গুণন 4 নিচে 9, আবার 54 গুণন 3 নিচে 9, আবার 54 গুণন 2 নিচে 9। নিচে সবসময় হচ্ছে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হবে আর যেটা বের করবো সেই অনুপাত দ্বারা গুণ করব। তারপর হচ্ছে কত কিগ্রা দস্তা মিশালে, আমরা ধরে নিয়েছি এক্স কিগ্রা দস্তা মিশানো হলো, তাহলে আগে ছিল 18 কিগ্রা দস্তা, আরও এক্স কেজি মিশালাম, তাহলে দস্তার পরিমাণ হলো 18 প্লাস এক্স। এইবার শর্তানুসারে তামা বাই দস্তা মানে 24-এর নিচে হচ্ছে 18 প্লাস এক্স, এখানেও তাই 6-এর নিচে 6/5, এখান থেকে আমরা এক্সের মান বের করবো। তাহলে 2 কেজি দস্তা মিশানো হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে এ করে 10 দিনে ও বি করে 15 দিনে। মানে এ যদি একা কাজটি করে তাহলে এর সময় লাগবে 10 দিন, আর বি যদি একা কাজটি করে বি এর সময় লাগবে 15 দিন। প্রথমে এ একা 4 দিনে এবং পরে বি একা 5 দিনে কাজ করে চলে যায়। প্রথমে এ কিন্তু একা 4 দিনে কাজ করে, পরে আবার বি এসে একা 5 দিনে কাজ করে চলে যায়। এবার বাকি যে কাজটা পড়ে থাকলো সেটা কিন্তু সি 4 দিনে শেষ করে, বাকি কাজটা কিন্তু সি এসে 4 দিনের মধ্যেই শেষ করলো। বলছে তারা 3 জনে যদি একত্রে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? 3 জনে একত্রে কাজ করবে, কতদিন সময় লাগবে? তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমরা লিখব ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। ঠিক আছে, এবার লিখছি এ একা কাজটি করে 10 দিনে, তাহলে লিখব এ 10 দিনে করে 1 অংশ। লিখব এ 10 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব এ 1 দিনে কাজ করে তাহলে 1-এর 10 অংশ। অতএব এ কদিন করছে? এ করছে 4 দিনে, 4 দিনে কাজ করে, তাহলে 4-এর নিচে 10, তার মানে হচ্ছে 2-এর 5 অংশ। ঠিক আছে, তাহলে এ কিন্তু 4 দিনে 2-এর 5 অংশ কাজ করলো। এবার কিন্তু বি আবার আসলো, এবার লিখি বি 15 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। বি একা কিন্তু 15 দিনে কাজ করে 1 অংশ। অতএব বি 1 দিনে কাজ করে 1-এর নিচে 15 অংশ। অতএব বি 5 দিনে কাজ করে, তাহলে 5-এর নিচে 15 কাটলে হচ্ছে 1-এর 3, তাহলে 1-এর 3 অংশ। 1-এর 3 অংশ, তাহলে বি 5 দিনে করে 1-এর 3 অংশ। তাহলে মোট কাজ শেষ হয়েছে, মোট কাজ হয়েছে ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে 2-এর 5 প্লাস 1-এর 3। এ 4 দিনে করছে 2-এর 5 অংশ আর বি 5 দিনে করছে 1-এর 3 অংশ। তাহলে মোট কতটা কাজ হলো? তাহলে 2-এর 5 প্লাস 1-এর 3, এর লসাগু হচ্ছে 15। তাহলে 5 যাচ্ছে 3 বার, 3 দুগুণ 6 আর এখানে 5, তার মানে 11-র 15 অংশ। তাহলে মোট কাজ শেষ হয়েছে 11-র 15 অংশ। এবার লিখব বাকি কাজ।
বাকি কাজ ইকুয়াল টু বাকি কাজ ইকুয়াল টু টোটাল কাজ কিন্তু আমরা ধরেছি 1 অংশ, তার মধ্যে শেষ হয়েছে 11-র 15 অংশ, তাহলে বাকি আর কতটা কাজ আছে? বাকি কাজ 1 মাইনাস 11-র নিচে 15, আর লসাগু হচ্ছে 15 মাইনাস 11, তাহলে 4-এর 15 অংশ। এখনও কিন্তু 4-এর 15 অংশ কাজ বাকি আছে। এই কাজটা কিন্তু সি এসে কিন্তু 4 দিনে শেষ করে, তার মানে সি 4 দিনে শেষ করে ইকুয়াল টু 4-এর 15 অংশ কাজ। আমরা লিখব সি 4 দিনে করে, আমরা প্রথমতে লিখছি সি 4-এর 15 অংশ কাজ করে ইকুয়াল টু 4 দিনে। তাহলে সি কিন্তু 4-এর 15 অংশ যে বাকি কাজ আছে সেটা কিন্তু 4 দিনের মধ্যে শেষ করলো। অতএব সি 1 অংশ কাজ করবে 4 গুণন 15, তার নিচে 4, এটা কিন্তু উল্টে যাবে, এটা উপরে যাবে 15 আর নিচে যাবে 4, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 15 দিনে। তাহলে সি কিন্তু 1 অংশ কাজ করবে 15 দিনে, তার মানে 15 দিনে করে 1 অংশ কাজ। আমরা লিখব সি 15 দিনে করে ইকুয়াল টু 1 অংশ কাজ। অতএব সি 1 দিনে করে 1-এর 15 অংশ কাজ। এইভাবে হচ্ছে তারা 3 জন যদি একত্রে কাজ করে, 3 জন একত্রে, আমরা লিখব 3 জন একত্রে 1 দিনে করে, যেমন এ 1 দিনে করছে 1-এর 10 অংশ, বি 1 দিনে করছে 1-এর 15 অংশ, সি 1 দিনে করছে 1-এর 15 অংশ। আমরা তাহলে 1 দিনে 3 জনে একত্রে 1 দিনে কত করে সেটাকে বার করি। লিখব 3 জনে একত্রে 1 দিনে করে ইকুয়াল টু এ 1 দিনে করছে 1-এর 10, তাহলে 1-এর 10 প্লাস 1-এর 15, বি 1 দিনে করছে, দেখো বি 1 দিনে করছে 1-এর 15, আর সি 1 দিনে করছে 1-এর 15, সি হচ্ছে 1-এর 15, এর লসাগু হবে 30, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 2, তাহলে 7-এর 30 অংশ। তাহলে 3 জনে একত্রে 1 দিনে করেছে 7-এর 30 অংশ। ঠিক আছে, তাহলে আমরা এদিকে একটু মিশে দিচ্ছি, এখানে একটু মিশে দিচ্ছি, এখানে করছি। তাহলে আমরা লিখব 3 জনে একত্রে, ঠিক আছে, 7-এর 30 অংশ করে, 7-এর 30 অংশ কাজ করে ইকুয়াল টু 1 দিনে। অতএব 3 জনে একত্রে 1 অংশ কাজ করবে, 1 অংশ কাজ করে ইকুয়াল টু উল্টে যাবে, 1 হলে উল্টে যাবে, তাহলে 30-এর নিচে 7 দিনে। তাহলে 3 জনের জন্য একত্রে কাজ করে, তাহলে 1 অংশ কাজ করবে 30-এর 7 দিনে, সমান 428, 4×2 = 7 দিনে, 4×2, এটাই হচ্ছে অ্যান্সার। 4×2 = 7 দিনে তারা 3 জন একত্রে যদি কাজ করে তাদের সময় লাগবে 4×2 = 7 দিন। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।